আমরা এরপরে যে রোগটা আছে নিউমোনিয়ার পরে যেটা আছে সেটা হচ্ছে রাইনাইটিস। মানবদের আরেকটা রোগ, সাধারণত এই রোগটার নাম হচ্ছে কমন কোল্ড। এই সময় যে রোগটা হচ্ছে সিজনাল চেঞ্জের সময় যে রোগ হয় সেটাই হচ্ছে কমন কোল্ড। দেখবি যে এই সময় এবছরের ব্যাপারটা আলাদা, তাহলে স্বাভাবিকভাবে যখন সিজন যখন চেঞ্জ হয় তখন সামান্য গলা ব্যথা, জ্বর জ্বর ফিভারিশ, একটা জ্বর জ্বর ভাব, চোখ লাল হয়ে যাওয়া, মাথা যন্ত্রণা করা, গা হাত ব্যথা, নাক দিয়ে জল পড়া, সামান্য কাশি, এই সমস্ত উপসর্গগুলো দেখবি এখন হামেশাই হচ্ছে। এই বছরের জন্য ব্যাপারটা মনে হচ্ছে আমাদেরকে অস্বাভাবিক, কিন্তু প্রতি বছর কিন্তু এই রোগটা হয়। এটা হচ্ছে সিজনাল চেঞ্জের একটা রোগ, যার জন্য এটাকে আমরা বলি কমন কোল্ড। সাধারণ একটু পেছনের দিকে যাও তো, কেন রাইনাইটিস হয়েছে? কমন কোল্ড মানে সিজনাল চেঞ্জের সময়, আবহাওয়া পরিবর্তনের সময় হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, যার জন্য নামটা হচ্ছে কমন কোল্ড। রাইনাইটিস কেন না, এই রোগের যে প্যাথোজেন, এই রোগের প্যাথোজেনের নাম হচ্ছে রাইনোভাইরাস। রাইনোভাইরাস বলে রোগটার নাম হয়ে গেছে কি রাইনাইটিস। তবে এর প্যাথোজেন হিসেবে রিসেন্ট একটা ব্যাকটেরিয়াকে চিহ্নিত করা হয়েছে। মেনলি এটা ব্যাকটেরিয়া নয়, এটা হচ্ছে সাইকেলগুলো তো তুললি না তো উপরে, এটা ঝাড়ু দিতে পারবে। আর যে ব্যাকটেরিয়া বা যাকে আমরা বলি চিনিস, বেশি দেখে যায়, ফোন করে আসবে। আজকে সকালে ফোন করেছিলাম মাকে, মা আবার ফোন করেছিল। এবার এই ব্যাকটেরিয়াটার নাম কি? এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ডায়ালিস্টার নিউমোসিনটেস। সব থেকে বড় ব্যাকটেরিয়া। রিসেন্ট এই কমন কোল্ডের জন্য একটা ব্যাকটেরিয়া আবিষ্কার করা হয়েছে প্যাথোজেন হিসেবে, যার নাম হচ্ছে ডায়ালিস্টার নিউমোসিনটেস। এই রোগের তোদের কইরে আরেকটা স্নেহা, হ্যাঁ কোথায় গেছে? এর ইনকিউবেশন পিরিয়ড কতদিন? দেখবি যে হঠাৎ করে সিজনাল চেঞ্জ, এখন দেখবি কদিন একটু গরম যাচ্ছে, নাহলে দেখবি যে দুপুরবেলা প্রচন্ড গরম, আবার ভোরের দিকে অলরেডি ঠান্ডা পড়ে গেছে। আজকে ওয়েদারটা দেখে যাবি
আজকে ওয়েদারটা দেখ, আজকে কিন্তু প্রচন্ড গরম আছে, আবার ওইদিকে দেখ রোদ নেই, মনে হচ্ছে যেন শীতকাল, কুয়াশা পড়েছে। যার জন্য এই সময় সব থেকে বাজে জিনিস হচ্ছে ফ্যানের হাওয়া। বারবার করে পেপারে বলছি কিন্তু ফ্যানের হাওয়া বা এসি যখন দরকার হবে না তখন চালানোর দরকার নাই। আর এখন জ্বর হওয়া মানেই এই বছরের জন্য টেনশন। জ্বর, হাঁচি, সর্দি, কাশি যদি হয়েছে তাহলে টেনশন আরম্ভ হয়ে যাবে সবার ঘরে। যার জন্য এই রোগে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে, কেউ যদি ঠান্ডায় একটা রাত ঘোরে তাহলে কিন্তু অলরেডি সে অ্যাটাক। যার জন্য এই রোগে নির্দিষ্ট কোনো ইনকিউবেশন পিরিয়ড নেই। হঠাৎ করে ঠান্ডা লাগে, হঠাৎ করেই জ্বর আসে, এর নির্দিষ্ট কোনো ইনকিউবেশন পিরিয়ড নেই। এই রোগের লক্ষণ কি? তো বাড়ির পাশ থেকে আরেকটা ছেলে এসছে, কালকে তো সেই নাইট ডিউটি ছিল, তো নতুন যে চাকরিটা পেয়েছিস শিফটিং ডিউটি, বহুজাতিক সংস্থাতে একটা চাকরি পেয়েছিস না, মাল্টিন্যাশনাল কোম্পানি, কি একটা বলছিল না, খবরে কি দেখছিলাম তো। হ্যাঁ আরেকটা বলি, আচ্ছা তারপরে আইরন একটু সরে যেত পিছনের দিকে, শর্ট কালি, শর্ট কালি একটা দুর্গা কেউ একটা ঘর ধরা দিবে। তো কালকে দেখলাম তো দুটোকে কাকিতে 12:30টার দিকে। তোদের মতন তাহলে কাকিতে অন্য তো মেয়ে আছে দেখি, সোমকে দেখেছি, সোম ব্যায়াম সমিতি থেকে বেরোচ্ছে, একটা স্কুটি কিনলো নাকি ও, আবার স্কুটি কিনেছে। তাহলে এই রোগের লক্ষণ কি? দেখলাম তাকে কালকে চোখ লাল হয়ে যাওয়া, নাক দিয়ে জল পড়া, মাথা ব্যথা, এখন যে সমস্ত সিমটমস গুলো হচ্ছে, দেহের তাপমাত্রা সামান্য বৃদ্ধি, আর কি হয়, সামান্য গলা ব্যথা, এই সিজনাল চেঞ্জের সময় যে সমস্ত সিমটমস গুলো আসবে সবই হচ্ছে রাইনাইটিস, সবই হচ্ছে কোল্ড ভাইরাস, কোল্ড, কমন কোল্ড। এই রাইনো ভাইরাসের আরেকটা নাম হচ্ছে, বলতে ভুলে গেছি, এর আরেকটা নাম হচ্ছে কোল্ড ভাইরাস। দেখবে এই সময় যদি একটু বৃষ্টি হয়, 2 ফোঁটা যদি গায়ে বৃষ্টি পড়ে, সঙ্গে সঙ্গে এই সমস্ত সিমটমস ধরে যাবে, ধরবেই, যার যত ইমিউনিটি যত বেশি। আরেকটা সিজনাল চেঞ্জের সময় আরেকটা হয়, যেটা হচ্ছে আমরা কনজাংটিভাইটিস বলি। দেখবি জাস্ট পুজোটা শেষ হবে, শীতকালটা শেষ হবে, তারপরে পরে সেটাও একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া,
ক্ল্যামাইডিয়া বলে একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া আমাদের কনজাংটিভাকে আক্রমণ করে। ওই সময় ওই ওয়েদার চেঞ্জের সময় প্রচুর পরিবেশে সেই সময় প্রচুর পরিমাণে কি হয় না, ওই ক্ল্যামাইডিয়া ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব দেখা যায়। এখন যেমন এই ভাইরাসের প্রচুর পরিমাণে মাল্টিপ্লিকেশন হচ্ছে, এর সংখ্যা এখন পরিবেশে প্রচুর, যার জন্য এই সময়টা এই বছরের জন্য তো আরো বেশি, যে সবসময় নিজেদেরকে সাবধান থাকতেই হবে। এই হচ্ছে কিনা এর রোগ লক্ষণ। এর রোগ নির্ণয় কি? সাধারণত এই রোগের নির্ণয় করা হয় না, ওই 2-1 দিনের মধ্যে আপনা আপনি ভাবেই রোগটা সেরে যায়। তবে যদি মারাত্মক আরো আকার ধারণ করে তখন কি করতে হয় না, WBC কাউন্ট করতে হয়। আমাদের যখন WBC কাউন্ট করা হয় তখন দুটো করা হয়, একটা হচ্ছে মোট WBC সংখ্যা কত, যাকে আমরা বলি পিসি, লোহিতরক্তের কণিকা কত, WBC সংখ্যা কত, আর অনুচক্রিকার সংখ্যা কত, এটাকে বলা হয় টোটাল কাউন্ট। আরেকটা কাউন্ট আছে যে কাউন্টকে আমরা বলি কি ডিসি, তারপরে নিউট্রোফিল কত, ইওসিনোফিল কত, বেসোফিল কত, লিম্ফোসাইট কত, মনোসাইট কত, এটাকে বলা আছে কি, এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট। চিকিৎসা সাধারণত চিকিৎসা করতে হয় না, আপনা আপনি 3 দিন লাগে সময়, 3 দিনের পরে আপনা আপনি ভালো হয়ে যায়। আর যদি না ভালো হয় তাহলে কোন ওষুধ খাওয়া হয়? প্যারাসিটামল। প্যারাসিটামল বলে কিন্তু কোনো ওষুধ নেই বাজারে। প্যারাসিটামল হচ্ছে একটা জেনেরিক নেম একটা ওষুধের। ক্যালপল, P650 বা P1000, ক্রোসিন, এইরকম যে ব্র্যান্ডের ওষুধগুলো পাওয়া যায় সেইগুলো হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল কিন্তু কোনো ওষুধের নাম নয়, এটা হচ্ছে একটা ওষুধের জেনেরিক নাম। তাহলে এই গেল কি না রাইনাইটিস। এরপরে আমরা যেটা যাব আমাশয় 2 ধরনের হয়, একটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি, আর একটাকে বলা হয় অ্যামিবোয়িক ডিসেন্ট্রি। আমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে সেটা আছে অ্যামিবোয়িক ডিসেন্ট্রি। কেন অ্যামিবোয়িক ডিসেন্ট্রি না, তার কারণ হচ্ছে এর যে প্যাথোজেন, এই প্যাথোজেনের নাম হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা, যার জন্য নাম হচ্ছে অ্যামিবোয়িক ডিসেন্ট্রি। আরেকটা আছে সাইজেলা ডিসেন্ট্রি। সাইজেলা ডিসেন্ট্রি হচ্ছে একটা ব্যাকটেরিয়ার নাম, যার জন্য তার নাম হচ্ছে ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি। তাহলে আমাশয় এর ইনকিউবেশন পিরিয়ড কতদিন? আচ্ছা, এই রোগটাও কিন্তু হ্যান্ড টু মাউথ। আমরা এর আগে একটা রোগ বলে এসেছিলাম, যে রোগটা ছিল অ্যাসকারিয়েসিস, যেদিন দেবকন্যা আমার উপর রেগে গেছিল নখের কথা বলেছিলাম বলে। ওটা যেমন হ্যান্ড টু মাউথ, এই রোগটাও কিন্তু হ্যান্ড টু মাউথ, তার মানে হাতের মাধ্যমে আমাদের দেহের মধ্যে যায়। এর ইনকিউবেশন পিরিয়ড কতদিন? 5 থেকে কয়েক মাস। এর রোগ সংক্রমণ কেমন ভাবে হয়?
অ্যান্টামিবার সংক্রামক দশার নাম হলো সিস্ট। সিস্ট মানে এক ধরনের রেণু যার বাইরের দিকে একটা আবরণী থাকে। এবার আক্রান্ত ব্যক্তির মলের মাধ্যমে সিস্ট যখন নির্গত হবে তখন সেই সিস্ট মৃত্তিকায় মিশে থাকবে বা পানীয় জলে মিশ্রিত হবে। এই পানীয় জল বা মৃত্তিকায় যে সমস্ত সবজিগুলো হয় সেগুলো মানুষ ভক্ষণ করলে এই রোগটা কি হয় না, সুস্থ ব্যক্তির দেহ থেকে অসুস্থ ব্যক্তির দেহ থেকে সুস্থ ব্যক্তির দেহে কি ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির মলের মাধ্যমে নির্গত সিস্ট খাদ্য এবং পানীয় দ্বারা কি হয় না ছড়িয়ে পড়ে। এই রোগের লক্ষণ কি? মলের সঙ্গে মিউকাস নির্গত হয়, নাভির চারপাশে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, অনেক সময় মলের সঙ্গে রক্ত নির্গত। রোগ নির্ণয় স্টুল এক্সাম করতে হয়। রোগের চিকিৎসা কি ওষুধ খায়? মেট্রোজিল, ফ্লাজিল ইত্যাদি। সবার উপাদান হচ্ছে, দেখবি মেট্রোজিল পাতা যদি বাড়িতে থাকে, যদি তার নাম কি, যদি উপাদানটা যদি দেখিস তাহলে যে উপাদানটা লেখা আছে দেখবি টিনিডাজোল। মেট্রোজিল বলে কোনো উপাদান নেই, কিন্তু টিনিডাজোল আর হচ্ছে মেট্রোনাডিজোল। টিনিডাজোল আর মেট্রোনিডাজোল, এই দুটো উপাদান দেখবি। মেট্রোজিল খুলে ফেলবি, মেট্রোজিলের পেছনে যে কম্পোজিশন আছে বা ইনগ্রিডিয়েন্ট লেখা আছে, সেই ইনগ্রিডিয়েন্ট বা কম্পোজিশনে এই দুটো উপাদান লেখা আছে। একটা হচ্ছে টিনিডাজোল আর একটা হচ্ছে মেট্রোনিডাজোল। এই দুটো উপাদান যারা কি করে না, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা যে শীষ দশাটা আছে সেই শীষ দশাটাকে কি করে নষ্ট করে। হ্যাঁ, বজ করে তো কে জানিস কোনটা ঠিক করছে তো? হয়েছে। এরপরে আমরা আরেকটা রোগ করব, দাঁত। মোটামুটি কমন একটা রোগ। এতক্ষণ আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি পড়ে আসছিলাম। এর জন্য যে প্যাথোজেন, এবার দেহের বিভিন্ন স্থানে কিন্তু দাঁত হয়। দাড়িতে হতে পারে, পায়ের তালুতে হতে পারে, টাকে হতে পারে। আর যে সমস্ত স্থানে ঘাম জমায়, বগল, কুচকি ইত্যাদিতে কিন্তু প্রচুর পরিমাণে এই ব্যাকটেরিয়াটা এই ছত্রাকটা আক্রমণ করে। এবার দেহের কোন স্থানে করবে তার উপর নির্ভর করে ছত্রাকের নামগুলো আলাদা হবে। কমন যে ছত্রাক, এই ছত্রাকের নাম হচ্ছে টিনিয়া। আগে একটা টিনিয়া পড়েছি, সেটা হচ্ছে TAENIA, সেটা হচ্ছে ফিতাকৃমি। আর এটা হচ্ছে টিনিয়া,
NEA টিনিয়া বারবি, একদিন যাওয়ার সময় দেখা করে যাবে। তাহলে এই হচ্ছে কি না প্যাথোজেন। এবার এরও কিন্তু নির্দিষ্ট কোনো ইনকুবেশন পিরিয়ড নেই। তার মানে ছত্রাক আক্রমণ করার সঙ্গে সঙ্গে এই রোগটা ছড়িয়ে পড়ে। রোগ সংক্রমণ আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক আর হচ্ছে যে অপরিষ্কার থাকলে এই রোগটা ছড়িয়ে পড়তে পারে। এই রোগের নির্ণয় কি? এই রোগের নির্ণয় হচ্ছে KOH কালচার। আমাদের এই পরে আমাদের মোটামুটি প্যাথোজেন ঘটিত রোগ এইগুলো গেল। আমাদের আরেকটা প্যাথোজেন ঘটিত রোগ আছে, আমরা সেই রোগটা কিন্তু পড়ে এসেছি আগে। হ্যাঁ, KOH কালচার, যেখানে দাঁত হয়েছে সেখান থেকে নমুনা নিয়ে রস নিয়ে KOH এর সঙ্গে মিশিয়ে কালচার করলে ছত্রাক প্রমিনেন্ট, তাকে KOH কালচার বলে। হ্যাঁ, স্টুল পায়খানা নিয়ে তাকে এক্সাম করলে সিস্টটা দেখতে পাওয়া যায়। আমরা এই রোগটা কিন্তু পড়ে এসেছি আগে, ডিটেলস পড়ে এসেছি, যেখানে আমরা জননগত স্বাস্থ্য পড়িয়েছিলাম সেখানে আমরা পড়ে এসেছি। শুধুমাত্র একটা জিনিস বাদ দিয়েছিলাম, যে এইচআইভির গঠনটা কেমন, শুধু এইটুকু অংশ আমার বাদ ছিল। ওখানে কিন্তু এইচআইভির গঠন পড়াইনি, আর না হলে যা পড়িয়েছি রিপ্রোডাক্টিভ হেলথে, জননগত স্বাস্থ্যে যা, এখানেও কিন্তু একই জিনিস। আমরা জানি যে এইচআইভি কিন্তু রেট্রোভাইরাস, করোনা কিন্তু একই। রেট্রোভাইরাস মানে এদের দেহে কিন্তু আছে আরএনএ। এই আরএনএ কে আমরা বলি এসএস আরএনএ। এসএস আরএনএ মানে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ একটা উৎসেচক, যে উৎসেচকের নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক। সেখানে কিসে পরিণত হয়? ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ, ডিএসডিএনএ। যেহেতু আরএনএ কনভার্টেড টু ডিএনএ উইথ দ্য হেল্প অফ আরএনএ, যেহেতু ডিএনএ তে রূপান্তরিত হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের সাহায্যে, যার জন্য এর নাম হচ্ছে কি রেট্রোভাইরাস। এই ভাইরাসটা গোলাকার, 80 থেকে 90 মিলিমিটার যার ব্যাস। কেমন? এই কারণে এর এখনো পর্যন্ত কিন্তু টিকা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারছেন না। এটা হচ্ছে 1 নম্বর কারণ। আরেকটা কারণ আছে, আমি যখন গঠন পড়াবো তখন আমরা বলবো। কালকেই দেখছিলাম যে আরএনএ টিকা যেগুলো
তার মানে করোনার কিন্তু আরএনএ টিকা, পোলিওর কিন্তু আরএনএ টিকা। যত আরএনএ টিকা মানে আরএনএ টিকা মানে আরএনএ ভাইরাসের টিকা, প্রত্যেকটা আরএনএ ভাইরাসের টিকাকে কিন্তু -70°C তাপমাত্রায় রাখতে হবে, -70, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এক্সেপ্ট অ্যাস্ট্রাজেনেকা, অক্সফোর্ড, কোভ্যাক্সিন আর হচ্ছে স্পুটাম রাশিয়ার যে ভ্যাকসিন, এই দুটো ভ্যাকসিন এগুলো কিন্তু আরএনএ ভ্যাকসিন করোনা ভাইরাস। তো আমি যে দুটো নাম বললাম, অ্যাস্ট্রাজেনেকা, অক্সফোর্ড হচ্ছে নাম তো শুনে এসেছি সবাই। অ্যাজ সুন অ্যাজ পসিবল বাজারে চলে আসবে, কারণ অলরেডি প্রত্যেকটা দেশের কারা কারা ফার্স্ট পাবে ভ্যাকসিনটা তাদের কিন্তু অলরেডি লিস্ট হয়ে গেছে। আমরা কিন্তু জেনারেল পাবলিক, আমরা কিন্তু প্রথম পাবো না। প্রথম পাবে ডাক্তার, নার্স, সাফাই কর্মী, পৌরসভার কর্মী, যারা ডাইরেক্ট করোনা রোগীদের সঙ্গে যুক্ত। এরা হচ্ছে করোনা যোদ্ধা, এদেরকে স্যালুট জানানো উচিত। আর যারা পাবে তারা হচ্ছে পথচাটা, মানে নেতাগুলো, যাদের কোনো দাম নেই, ও ভিতর দিক দিয়ে ওরাই মেনে নেবে। এদের হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু জেনারেল পাবলিক। পুরো লিস্ট হয়ে গেছে কিন্তু অ্যাস্ট্রাজেনেকা, অক্সফোর্ড আর তোর আমাদের স্পুটা অ্যাজ সুন অ্যাজ পসিবল 2 মাস বা 3 মাসের মধ্যে অলরেডি লাস্ট ট্রায়াল হয়ে গেছে। যত সম্ভব তাড়াতাড়ি কিন্তু বাজারে চলে আসবে। তবে আমাদের পেতে এখনো 6 মাস বা আরো বেশি, কম তো নয়, আরো 6 মাস। কারণ সিরাম ফার্স্ট ট্রায়ালে প্রথম তো হয়েছে সিরামের সঙ্গে আমাদের ভারতবর্ষে, আর তার নাম কি রাশিয়ার সঙ্গে যতদূর সম্ভব ফাইজারের মনে হয়, ফাইজার না কোনো একটা কোম্পানি, যাই হোক, এরা প্রথমে বলেছে 2 কোটি মাত্র তৈরি করবে, তাদের ক্যাপাসিটি আছে। 2 কোটি মানে আমাদের সারা ভারতবর্ষে ডাক্তার তো অনেক, আমাদের তো যারা পাবে এদিক সেদিক 2 নম্বরই হবে, অনুপ্রেরণা প্রথম নিয়ে নিবে। কোন কাটতে হবে, সাদা কোন কাটতে হবে, অনুপ্রেরণা মানে বুঝিস তো, সবই তার ইচ্ছে। আচ্ছা, আমরা যদি এইচআইভির গঠন দেখি, অনুপ্রেরণাকে চিনিস তো, চিনিস না? সবই তার ইচ্ছা, তোমার ইচ্ছা। মায়ের পায়ে জবা হয় না, মায়ের পায়ে অজন্তা হয়। হ্যাঁ, কি হয়েছিল?
শরীর খারাপ, তাই তো? আর জলের সুগার, হ্যাঁ মোটামুটি এইরকম একটা দেখতে। এটাকে বলা হচ্ছে কি ভাইরাসের ক্যাপসিড। এই ছোট ছোট উপএকক গুলোকে আমরা কি জানি? ক্যাপসিড যে প্রোটিন উপএকক দ্বারা গঠিত তাদেরকে আমরা কি বলি? ক্যাপসোমিয়া। এইগুলোকে বলা হয় স্পাইক। করোনা ভাইরাসের ছবি দেখবি, বাইরের দিকে স্পাইক আছে না, ও স্পাইকের গঠন আর এর স্পাইকের গঠন আলাদা। এটা জিপি দ্বারা গঠিত, গ্লাইকোপ্রোটিন। এটার নাম হচ্ছে জিপি 120 আর পুরোটা হচ্ছে স্পাইক 1। আর এটা হচ্ছে জিপি 41। যখন মানুষকে আক্রমণ করবে, মেনলি আক্রমণ করে কোথায়? আমরা বলেছি হেল্পার টিকোসকে। প্রথম হেল্পার টিকোসকে চিনিয়ে দেবে কে? জিপি 120। আর জিপি 41 এর কাজ কি না? হেল্পার টি সেলের সঙ্গে আটকে থাকে। এদিকে হচ্ছে আরএনএ কনভার্টেড টু ডিএনএ, আবার এদিকে হচ্ছে এ কি করবে? চিনিয়ে দেবে 120। জিপি মানে হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আর 41 কি করবে? আটকে দিতে সাহায্য করবে। এই দুটো কারণের জন্য এখনো কিন্তু বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যে যাতে করে এর টিকাটা আবিষ্কার করা যায়। এর ইন্টারফেরন আবিষ্কার করা যাচ্ছে না, এর ভ্যাকসিনও আবিষ্কার করা যাচ্ছে না। মনে হয় গত সপ্তাহে ভারতবর্ষে মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে করোনা ট্রিটমেন্ট হচ্ছে। গত সপ্তাহেরই খবর। মনোক্লোনাল অ্যান্টিবডি তো বলে এসেছে, একই রকম প্লাজমা কোষ থেকে যে সমস্ত অ্যান্টিবডিগুলো দেখবি, মনোক্লোনাল অ্যান্টিবডি আর পলিক্লোনাল অ্যান্টিবডি, দুটো অ্যান্টিবডি দেখানো আছে। জৈব প্রযুক্তিবিদ্যার মাধ্যমে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে বর্তমানকালে ভারতীয় বিজ্ঞানীরা, সর্বপ্রথম ভারতবর্ষে কিন্তু আইসিএমআর এর ডাক্তাররা, বিজ্ঞানীরা সর্বপ্রথম মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করে করোনা ট্রিটমেন্ট করছে। এটাও কিন্তু ভারতবর্ষের একটা অ্যাচিভমেন্ট। যাই হোক, তাহলে এই হচ্ছে কি না দুটো গ্লাইকোপ্রোটিন আর এই হচ্ছে আরএনএ। এই কারণের জন্য কিন্তু ভ্যাকসিন তৈরি কিন্তু এখনো দূরস্থ। এটা হচ্ছে কি সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। এটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আর এটা হচ্ছে লিপিড দ্বারা গঠিত আবরণ। বাকি যেটুকু দরকার প্রত্যেকটাই কিন্তু আমরা রিপ্রোডাক্টিভ হেলথে পড়ে এসেছি। আচ্ছা, এরপরে কিন্তু প্যাথোজেন ঘটিত রোগ নয়। আমরা এরপরে যেটা পড়ব, সারা বিশ্বের মারণ ব্যাধিতে এখন প্রথম, যেটা হচ্ছে কোভিড ফ্যাটাল ডিজিজ নয়। কোভিড হলে যে মারা যাবে পার্সেন্টেজ কত? অনেক কম। কত?
1.85 চলছে এখন। ওটাকে কিন্তু আমরা ফ্যাটাল ডিজিজ বলি না। এট এ টাইম যেহেতু প্যান্ডেমিক, অনেক মানুষ আক্রান্ত হয়েছে, যার জন্য মানুষের মৃত্যু বাড়ছে। আর এ যদি প্রিলিমিনারি স্টেজে যদি ধরা না পড়ে, তাহলে আলটিমেট রেজাল্ট তো আজ নয় কাল মৃত্যু হবে। আজকে মনে হচ্ছে যেন ভালো হয়ে গেছে, কিন্তু 10 বছর পরে, 5 বছর পরে ক্যান্সার কিন্তু আবার রিল্যাপস করবে। দুটো ক্যান্সার মোটামুটি অনেক দিন ধরে বেঁচে যেতে পারে। একটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার পুরুষের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তবুও কিন্তু রিল্যাপস করে ব্রেস্ট ক্যান্সার। প্রোস্টেট ক্যান্সারটা রিল্যাপসের হার খুব কম। ব্রেস্ট ক্যান্সার এমনি সার্জিক্যাল করে, অপারেশন করে, ট্রিটমেন্ট করে, কেমো করে অনেকদিন বাঁচিয়ে রাখা যায়, কিন্তু আফটার সার্টেন ইয়ার, সে 20 বছর হোক, 15 বছর হোক, রিল্যাপস যদি একবার করে যায়, তাহলে কিন্তু তারপরে রোগী মারা যায়। যাই হোক, আমরা পরপর করে ক্যান্সার সম্বন্ধে জানি বা ক্যান্সার সম্বন্ধে জানবো, জানাও আমাদের দরকার। এই ক্যান্সার, এই কথাটা এসছে ক্যানক্রাম থেকে। দেখবি যে ক্যান্সারের যেখানে চিহ্ন আছে, ক্যান্সার পরে এইটা শুনতে হবে, দেখবি কাঁকড়ার চিহ্ন আছে। কাঁকড়া জানিস তো, খাওয়া হয় যে, সবাই কাঁকড়া খাস তো? কে খা? ওরা খাস না, তুই খাস না কেন? কাঁকড়ার যে দাঁতটা আছে না, এই দাঁতটা যদি একবার ধরে, ছাড়ানো খুব কষ্ট। মানে ধরলে রক্ত বের করে ছাড়ে। কেউ কাঁকড়া ধরেছিস কোনদিন? কে ধরেছিস? কোথায় ধরেছিস? মানে বাড়িতে কিনে আনার পরে ধরেছিস? কি গ্রামের বাড়িতে হয়। এই সময় ধানের মাঠে প্রচুর পাওয়া যায় কাঁকড়া। ধানের যে গোড়া, এই সময় না, এর একটু আগে যখন ধানের ফুল হয়, আর ধানের ফুলের সময় মাঠে যে কাঁকড়া, সেই কাঁকড়া হচ্ছে যেগুলো মাদি কাঁকড়া। পুরুষ কাঁকড়া কিন্তু টেস্ট করে, মাদি কাঁকড়ার মাছ বেশি হয় আর ফুলও বেশি হয়। যাই হোক, আমরা আমাদের ওইদিকে প্রচুর কাঁকড়া পাওয়া যায় তো, যার জন্য আমরা এগুলো জানি। যাই হোক, কাঁকড়া যদি একবার ধরে, তাহলে কিছুতেই কিন্তু ছড়ানো যায় না, হাত টেনে বের করাতে হবে। তার মানে রক্ত বেরিয়ে যায়, রক্ত বেরিয়ে যাবে না, বেরোয়। এবার তাদের যেই আটকে রাখার প্রবণতাটা, সেটাকে এই ক্যান্সারের ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে। তার কারণ হচ্ছে কি, ক্যান্সার একবার হলে দেহের বিভিন্ন অঙ্গ কি হয় না, আক্রান্ত হয়, মাল্টি অর্গান ফেলিওর বলে। তার মানে কোনো একটা স্থানে আক্রান্ত হলে দেহের বিভিন্ন স্থানে কি হবে, ছড়িয়ে পড়বে, তখন মাল্টি অর্গান ফেলিওর হয়। তার মানে এখানেও কি হয়, যে একটা কোনো স্থানে হলে আটকে যায় তো, যার জন্য নামটা এসছে ক্যানক্রাম। আর চিকিৎসা বিদ্যায় যে শাখায় ক্যান্সার নিয়ে আলোচনা করা হয়, তাকে কি বলা হয়? তাকে অনকোলজি বলে। প্রকৃতপক্ষে ক্যান্সার কি? ও চাবি দিয়েছিলেন না কাউকে? একটু পজ করে দেবো। এটাকে তাহলে আমরা কি বলবো না, অনকোলজি বলবো। প্রকৃতপক্ষে ক্যান্সার কি না, আমরা জানি যে কোষ বিভাজন সবসময় জিন দ্বারা নিয়ন্ত্রিত। যদি আনকন্ট্রোলড সেল ডিভিশন, যদি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, তার মানে জিনের দ্বারা নিয়ন্ত্রণ নেই, তখন কি হবে না, আনডিফারেন্সিয়েটেড অ্যান্ড
আনঅর্গানাইজড মাস অফ সেল হবে, ইংরেজিতে এই কথাটাই বলা হয়। অবিভেদিত এবং অসংগঠিত কোষপুঞ্জ গঠিত। এই যে অসংগঠিত এবং অবিভেদিত যে কোষপুঞ্জ, এটাকেই আমরা কি বলি? এবার টিউমার আবার দু ধরনের। এক ধরনের টিউমারকে বলা হয় বিনাইন টিউমার, আরেক ধরনের টিউমারকে বলা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার আঁচি বা দেহের কোনো স্থানে প্যানক্রিয়াসে একটা টিউমার হলো, বা কিডনিতে একটা টিউমার হলো, বা দেহের বিভিন্ন স্থানে একটা টিউমার হলো, আঁচিল কিন্তু ওয়ান টাইপ অফ টিউমার, এগুলো কিন্তু সব বিনাইন। কিন্তু যদি টিউমারটার যদি ম্যালিগন্যান্সি আসে, যদি সেই টিউমার আবার বারবার করে যদি বিভাজিত হয়, দেহের সারা শরীরে যদি ছড়িয়ে পড়ে, তখন সেটাই হচ্ছে ক্যান্সার। তার মানে টিউমার মানেই যে ক্যান্সার তা নয়। কিন্তু টিউমার বিনাইন টিউমার হতে পারে। যদি বিনাইন টিউমার হয় তাহলে তাকে সার্জিক্যাল করে অপারেশন করে শল্য চিকিৎসার মাধ্যমে কেটে বাদ দিয়ে দিলে আর সেই জায়গায় হবে না। কিন্তু টিউমার যদি ম্যালিগন্যান্ট হয় তখন সেটা কনভার্টেড টু ক্যান্সার। দেবদূতি কইলে তাহলে ক্যান্সার তাহলে কি বললাম না, অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে অসংগঠিত এবং অবিভেদিত কোষপুঞ্জ গঠিত হলে তাকে টিউমার বলে। ইয়া দুই প্রকার, একটাকে বলা হচ্ছে বিনাইন টিউমার, আর একটাকে বলা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট টিউমার ক্যান্সার সৃষ্টি করে। কি হলো বল কেউ? হ্যাঁ, তাহলে এই হচ্ছে কি না ক্যান্সার। এবার এই ক্যান্সারকে দেহের বিভিন্ন স্থানে কিন্তু ক্যান্সার, সবই কিন্তু ক্যান্সার, কিন্তু তাদের আলাদা আলাদা নাম আছে। যেমন যদি ত্বকের ক্যান্সার হয়, ত্বক সেটা ফুসফুসে হতে পারে, ফুসফুসের বাইরের দিকে আবরণিত হতে পারে, এমনি ত্বকেও হতে পারে, অগ্নাশয়ের আবরণিত হতে পারে, ইত্যাদি ইত্যাদি। যখন ত্বকে ক্যান্সার হবে তখন তার নাম হয় কি কার্সিনোমা। এরপরে যদি যোগকলার ক্যান্সার হয় তখন যোগকলার ক্যান্সারের কালেকটিভলি একসঙ্গে নাম হচ্ছে সার্কোমা। তবে অস্থির যদি ক্যান্সার হয়, অস্থিও তো যোগকলা, তখন কিন্তু তার নাম আলাদা হয়, অস্টিওমা বলে। নাহলে কালেকটিভলি যোগকলার ক্যান্সার মানে তার নাম হবে কি সার্কোমা। রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম, আর এই সিস্টেমের যদি ক্যান্সার হয়
বডি সিস্টেমের মধ্যে লিম্ফ আছে, লিম্ফ মানে হচ্ছে লসিকা, রক্ত আছে, মায়োলিন কলা আছে। যদি রক্তের ক্যান্সার হয়, লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার আমরা যাকে বলি, শ্বেত রক্তকণিকার সংখ্যা যখন, শ্বেত রক্তকণিকার সংখ্যা হচ্ছে পার ডেসিলিটারে ৮,০০০ থেকে ১১,০০০, সেটা যদি মোর দেন 1 লাখ হয়ে যায়, তাহলে কি হবে? কোষ বিভাজিত হবে। সেটাও কিন্তু রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। তারপরে হচ্ছে লিম্ফোমা, লিম্ফের যদি ক্যান্সার হয়, লসিকার যদি ক্যান্সার হয়। মায়োলিন শিথের যদি হয়, মায়োলেমা। নিউরন, অ্যাকশন, ডেনড্রন বা তোর স্নায়ু ইত্যাদি যদি ক্যান্সার হয়, তার মানে স্নায়ু কলার যদি ক্যান্সার হয়, তখন তার নাম হচ্ছে নিউরোব্লাস্টোমা। আর ভ্রূণের যদি ক্যান্সার হয়, তখন তার নাম হচ্ছে টেরাটোমা। এরকম মানবদের বিভিন্ন ধরনের ক্যান্সার হয়। এই হচ্ছে ক্যান্সারের প্রকার। এবার এই ক্যান্সার রোগের সংক্রমণ কিভাবে হয়, রোগ সংক্রমণ পদ্ধতি কেমন? 1 নম্বর, আমি যখন ম্যালিগন্যান্ট কোষের বৈশিষ্ট্য করব, ক্যান্সার কোষের বৈশিষ্ট্য করব, তখন আমরা দেখব যে এই যে ম্যালিগন্যান্ট কোষগুলো বা এই যে ক্যান্সারের সেলগুলো, এরা রক্ত এবং লসিকার মাধ্যমে কি হয় না, দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তার মানে কোনো স্থানে যদি ক্যান্সার হয়, তাহলে সেই স্থানের ম্যালিগন্যান্ট কোষ, সেই স্থানের গালে হাত দিলে বুঝে গেল তো, ক্যান্সার লাগে। এবার এই ম্যালিগন্যান্ট কোষ বা এই ক্যান্সার কোষগুলো যারা কি হবে না, রক্ত এবং লসিকার মাধ্যমে কি হবে, ছড়িয়ে পড়বে। তার মানে 1 নম্বর আমরা বলতে পারি রক্তের মাধ্যমে, 2 নম্বর আমরা বলতে পারি লসিকার মাধ্যমে, যখন অর্গান ট্রান্সপ্ল্যান্ট করা হয়, অঙ্গ প্রতিস্থাপন যখন করা হয়, ধর কারণ কর্নিয়া প্রতিস্থাপন করা হচ্ছে বা কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে বা লিভার প্রতিস্থাপন করা হচ্ছে, সে সকল ক্ষেত্রে ধর যে অর্গানটাকে ট্রান্সপ্ল্যান্ট করা হবে, সেই অর্গানটা যদি ইনফেক্টেড থাকে, তাকে যদি টেস্ট না করা হয়, তাহলে সেখানেও কিন্তু ক্যান্সারের সম্ভাবনা অনেক বেশি। তার মানে 3 নম্বর আমরা বলতে পারি কি, অঙ্গ প্রতিস্থাপনের সময়। 4 নম্বর কোথায় হতে পারে, মা যদি আক্রান্ত হয়, তাহলে প্লাসেন্টার মাধ্যমে ম্যালিগন্যান্ট কোষ কি হবে না, ভ্রূণের দেহে স্থানান্তরিত। আর লাস্ট অফ অল, কিছু কিছু ভাইরাস আছে, সেই ভাইরাসের সংক্রমণে ক্যান্সার সৃষ্টি হতে পারে। তার মানে এই সমস্ত কারণগুলো ক্যান্সারের জন্য দায়ী। আমরা এর পরে যেটা যাব সেটা হচ্ছে যে ক্যান্সার কেন হয় মানুষের। আমরা এইবার যাব যেটা, সেটা হচ্ছে ক্যান্সার সৃষ্টির কারণ। এই ক্যান্সার সৃষ্টির কারণ করতে গিয়ে
আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কার্সিনোজেন। আমরা এর আগে মিউটাজেন কথাটা পড়ে এসেছি। মিউটাজেন কারা না, যারা মিউটেশন সৃষ্টি করে। একই রকম ভাবে যে সকল ভৌত রাসায়নিক বা জৈব পদার্থ মানবদের ক্যান্সার সৃষ্টি করে, তাদের কার্সিনোজেন বলে। ভৌত পদার্থ থাকতে পারে, রাসায়নিক পদার্থ থাকতে পারে, আর জৈব পদার্থ থাকতে পারে। যেমন 1 নম্বর আমরা বলতে পারি ফিজিক্যাল কার্সিনোজেন। এক্সরে দেখবি আমরা অস্থিয়ারও ভেঙে গেলে আমরা এক্সরে করি, এক্সরে ইম্পোস্ট করা হয়। এবার যারা রেডিওলজিস্ট মানে যারা এক্সরে করেন, অস্থিয়ারের কথা জানি না, তারা কিন্তু জানে যে কোন মাত্রায় এক্সরেটা দিতে হবে। বেশি হলে কিন্তু বিপদের আশঙ্কা থাকে। যার জন্য দেখবি যে যারা প্রেগনেন্ট মহিলা তাদের কিন্তু কখনোই এক্সরে করা হয় না, কারণ গর্ভস্থ ভ্রূণ এক্সরে প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই এক্সরে কিন্তু নির্দিষ্ট একটা ইন্টেন্সিটি আছে, যে ইন্টেন্সিটিটা আমাদের দেহের পক্ষে ক্ষতি করতে পারে না, কিন্তু তার মাত্রা যদি বেশি হয় তাহলে কিন্তু বিপদের আশঙ্কা থাকে। বিপদের আশঙ্কা মানে এটা হচ্ছে কি না, এক ধরনের ভৌত কার্সিনোজেন, ক্যান্সার তৈরি করে। ইউভি রে, গামা রে, এগুলো সবই কিন্তু হচ্ছে ভৌত মিউটাজেন, ভৌত কার্সিনোজেন। এই প্রসঙ্গে বলে দিই যে ইউভি রে আমাদের ত্বকে থাইমিন ডাইমার তৈরি করে। থাইমিন হচ্ছে আমাদের ডিএনএ এর অংশ, আমরা জানি। এই থাইমিন ডাইমার তৈরি করার ফলে আমাদের ত্বকে একটা ক্যান্সার হয়, যার নাম হচ্ছে কি জেরোডার্মা পিগমেন্টোসা। যার জন্য দেখবি ইউভি প্রোটেকশন ক্রিম, টিভিতে সানস্ক্রিন এমনি নাম, কিন্তু পার্টিকুলার এগুলো হচ্ছে তোর বিজ্ঞাপনের চটকদারি, যেটা সে অনেক শেড আছে। এবার কি করে না, ওরা বলে যে ইউভি প্রোটেকশন, দেখবি যে ওগুলো সবই হচ্ছে ত্বক সংক্রান্ত। ওদের কথা সেই এসপিএম না কি সব বলা থাকে না, 40, 30, 15, 20 এরকম সব লেখা থাকে। যত বাড়বে সেদিকে মাখনও তত বাড়ে। তাহলে এই কারণে যে যাতে ত্বকের যাতে ক্যান্সার না হয়, যাতে ডাইমার তৈরি না করতে পারে, নিশ্চয়ই খানিকটা তো নিশ্চয়ই প্রোটেক্ট করে, নাহলে তো এত দাম হবে না। পরীক্ষিত, তবে সব থেকে পরীক্ষিত হচ্ছে সানগ্লাস। চোখের যাতে ইউভি রে যাতে চোখকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। যদি নামি কোম্পানির যদি সানগ্লাস থাকে তাহলে তারা কিন্তু ইউভি রেকে প্রোটেক্ট করে, কারণ গ্লাস ইউভি রেকে প্রোটেক্ট করতে পারে। হ্যাঁ, 100 টাকার গুলো জানি না। তাহলে এই হচ্ছে কি না ভৌত কার্সিনোজেন।
আমরা কেমিক্যাল কার্সিনোজেন পড়ব। রাসায়নিক কার্সিনোজেন পড়ব। তার মানে যে সকল রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টি করে তাদের রাসায়নিক কার্সিনোজেন বলে। এরা কি করবে না, এরাও ক্যান্সার সৃষ্টি করে। যেমন তার তার সিগারেটে ধোঁয়াতে থাকে, পলিসাইক্লিক পুজোতে কেউ টেনেছিস নাকি? পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। না এরা বলছে তো, এরা তাহলে দেখেছে তোদের তাকিব তো, তাহলে এরা টেনেছে। তাহলে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন এগুলো হচ্ছে সিগারেটের ধোঁয়াতে থাকে, বেঞ্জে পাইনি। এরা সবাই কি করে, খাওয়া ভালো তবে একটা নির্দিষ্ট বয়সের পরে, এরা সবাই কি করে ফুসফুসের ক্যান্সার তৈরি করে। এরপরে হচ্ছে বেনজাইজিন বলে একটা রাসায়নিক পদার্থ আছে। এরা কি করে মূত্রাশয়ের ক্যান্সার তৈরি করে। ছত্রাক থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ ঘটিত হয়, যে রাসায়নিক পদার্থের নাম হচ্ছে অ্যাফ্লাটক্সিন। এই অ্যাফ্লাটক্সিন কি করে, যকৃতের ক্যান্সার তৈরি করে। সবই হচ্ছে রাসায়নিক পদার্থ। এরা কি করবে না মানবদের ক্যান্সার তৈরি করে। জৈব মিউটাজেন, কিছু কিছু ভাইরাস আছে যে ভাইরাসটা কি করে না মানবদের ক্যান্সার তৈরি করে। যে সকল ভাইরাস ক্যান্সারের জন্য দায়ী তাদের কি বলা হয়, অঙ্কোভাইরাস। যেমন কি, যেমন হচ্ছে কি নামের হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি হয় যকৃত সিরোসিস হয়, সিরোসিস অফ লিভার যাকে আমরা বলি, সিরোসিস অফ লিভার ক্যান্সার করে। HTLV1 হিউম্যান টি সেল লিউকেমিয়া ব্লাড ক্যান্সারের জন্য দায়ী। ভাইরাস 1 হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, HTLV1 আছে আর HTLV3 আছে। এরা যদি মানুষকে আক্রমণ করে তাহলে কি হবে না ম্যালিগন্যান্ট টিউমার তৈরি করবে। ক্যাপোসিস ভাইরাস এইডস হলে তৈরি হয়। এইডস রোগীর অনেক সময়
টিউমার তৈরি হয়, তখন সেটা ক্যান্সারে চলে যায়। তাহলে এগুলো হচ্ছে কি না অঙ্কোভাইরাস, এরা কি করবে না রোগ সৃষ্টি, ক্যান্সার তৈরি করবে। এরপরে হচ্ছে অঙ্কোজিন, যে সকল জিন ক্যান্সারের জন্য দায়ী তাদের অঙ্কোজিন বলে। এবার ঘটনা হচ্ছে এই অঙ্কোজিন তৈরি হয় প্রোটো অঙ্কোজিন থেকে। আমরা তো জানি প্রো মানে তো হচ্ছে আদি, পূর্বে, যেখান থেকে তৈরি হয়। প্রতিটি মানুষের ক্ষেত্রে কিন্তু প্রোটো অঙ্কোজিন আছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, কারণ কোষ বিভাজনের সময় জন্য আর প্রোটিন সংশ্লেষের জন্য প্রোটো অঙ্কোজিন মাস্ট। প্রত্যেকের ক্ষেত্রে, আমাদের সবার ক্ষেত্রে প্রোটো অঙ্কোজিন থাকবেই, কারণ প্রোটো অঙ্কোজিন প্রোটিন সংশ্লেষের জন্য এবং কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো কারণে প্রোটো অঙ্কোজিনের মিউটেশন হয়ে যায়, বিভিন্ন কারণে মিউটেশন হতে পারে, আমরা তো পড়ে এসেছি মিউটেশন, যে কোনো কারণে যদি মিউটেশন হয়ে যায় তখন প্রোটো অঙ্কোজিন কনভার্টেড টু অঙ্কোজিন, তখনই কি হবে ক্যান্সার তৈরি হবে। নাহলে প্রোটো অঙ্কোজিন যতদিন আছে, প্রোটো অঙ্কোজিনের যতদিন না মিউটেশন হচ্ছে ততদিন কিন্তু প্রোটো অঙ্কোজিন কাজ চালিয়ে যাবে। কিন্তু প্রোটো অঙ্কোজিন অঙ্কোজিনে কনভার্ট হয়ে গেলে তখনই কি হবে না ক্যান্সার তৈরি হবে। এইরকম CMYC বলে একটা জিন আছে, ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী। ABL বলে একটা জিন আছে, এগুলো সবই কিন্তু ছিল প্রোটো অঙ্কোজিন একটা সময়। ABL কনভার্টেড হয়ে অঙ্কোজিনে যখন কনভার্সন হয়ে গেছে তার, তখন ABL কি করেছে না লিউকেমিয়ার জন্য দায়ী, ব্লাড ক্যান্সারের জন্য দায়ী। তাহলে যে সকল জিন ক্যান্সারের জন্য দায়ী তাদের অঙ্কোজিন বলে। মানবদের প্রোটো অঙ্কোজিন বর্তমান যারা কোষ বিভাজন এবং প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটো অঙ্কোজিন মিউটেশনের ফলে অঙ্কোজিনে পরিণত হয়। যেমন ক্যাপিটাল সি, বড় সি, MYC সব ছোট জিন। স্তন ক্যান্সার, ছোট এ, ছোট বি, ছোট এল, ABL জিন লিউকেমিয়ার জন্য দায়ী। এইখানে একটু লিখে নিবি, ABL অঙ্কোজিন লিউকেমিয়ার জন্য দায়ী। আর সি, ক্যাপিটাল সি, ছোট এম, ছোট ওয়াই, ছোট সি, CMYC জিন ব্রেস্ট ক্যান্সার, স্তন ক্যান্সারের জন্য দায়ী। তাহলে আমরা গেলাম কি অঙ্কোজিন, এরপরে আসছি বি গেল অঙ্কোজিন। আমরা এরপরে যেটা যাব এটা হচ্ছে টিউমার সাপ্রেসার জিন। তার মানে বুঝতে পারছি আমরা, সাপ্রেশন মানে হচ্ছে অবদমন করা। তার মানে মানবদের মধ্যে এমন কতগুলো জিন আছে যে জিনগুলো টিউমার হতে বাধা দেয়। এবার ধর এই একটা সমসংস্থ ক্রোমোজোম, এবার ধর এখানে টিউমার সাপ্রেসার জিন আছে। এই টিউমার সাপ্রেসার জিন থাকার জন্য মানবদের টিউমার হচ্ছে না।
এবার এই দুটোর যদি মিউটেশন হয়ে যায় তাহলে তো এটা স্বাভাবিক নেই, তখন কি হবে? টিউমার তৈরি হবে এবং সেই টিউমারগুলো কি হবে? ম্যালিগন্যান্ট টিউমার হবে, ক্যান্সার তৈরি করবে। এইরকম একটা টিউমার সাপ্রেসার জিন যার মিউটেশনের ফলে মানবদের মূত্রাশয়ে ক্যান্সার তৈরি হয়, সেই জিনের নাম হচ্ছে এপিসি জিন। এপিসি জিন হচ্ছে প্রকৃতপক্ষে কিন্তু টিউমার সাপ্রেসার জিন, সমস্ত ক্রোমোজোমে ছিল, কিন্তু তার যদি হঠাৎ করে মিউটেশন হয়ে যায় তাহলে কি হবে না, সে আর কিন্তু টিউমার উৎপাদনে বাধা দেবে না, তখন টিউমার সৃষ্টি করবে। তাহলে মানবদের যে সকল জিন টিউমার উৎপাদনের বাধা দেয় তাদের টিউমার সাপ্রেসার জিন বলে। সমস্ত ক্রোমোজোমের লোকাসে অবস্থিত দুটি টিউমার সাপ্রেসার জিনের মিউটেশন হলে টিউমার সৃষ্টি হয়, যারা ক্যান্সারের জন্য দায়ী। যেমন হচ্ছে কি না এপিসি জিন মূত্রাশয়ে ক্যান্সার সৃষ্টি করে। তাহলে প্রকৃতপক্ষে কিন্তু এপিসি জিন ছিল কি টিউমার সাপ্রেসার জিন, যারা টিউমার উৎপাদনে বাধা দিত, কিন্তু হঠাৎ করে এপিসি জিনের যদি মিউটেশন হয়ে যায় তাহলে তারা কি করবে না, ম্যালিগন্যান্ট টিউমার তৈরি করবে। তাহলে এতগুলো কারণ ছিল যে কারণগুলো টিউমার সৃষ্টির জন্য দায়ী। আমরা এরপরে যাব ক্যান্সার কোষের বা ম্যালিগন্যান্ট কোষের বৈশিষ্ট্য। গুরুত্বপূর্ণ কতগুলো বৈশিষ্ট্য আছে। কি কি? এক নম্বর হচ্ছে, আমি এগুলো বলে দেবো, প্রথম বলে দিচ্ছি, তারপরে আমরা বলে দিচ্ছি, লিখিয়ে দেবো। এক নম্বর হচ্ছে অ্যানাপ্লাসিয়া। বারবার কোষ বিভাজন হয় বলে কোষগুলো সবসময় নিম্নমানের। ক্যান্সার কোষের এই নিম্নমান বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ার জন্য এটাকে বলা হচ্ছে কি অ্যানাপ্লাসিয়া। দু নম্বর হচ্ছে ম্যালিগন্যান্সি। ক্যান্সার কোষ বারবার করে বিভাজিত হয়। যতদিন ওই মানুষ বাঁচবে ততদিন কিন্তু কোষ কি হবে, বিভাজিত হতেই থাকবে। একমাত্র মানুষের মৃত্যুর পরে, মানে যে প্রাণীর মধ্যে আছে, মানুষ মানে যে প্রাণীর মধ্যে আছে, সেই প্রাণীর যতদিন না মৃত্যু হচ্ছে ততদিন কিন্তু ম্যালিগন্যান্ট কোষগুলো, ক্যান্সার কোষগুলো কি হবে না, বারবার করে কি হবে না, বিভাজিত হতে থাকবে, যাকে আমরা কি বলবো, ম্যালিগন্যান্সি। 3 নম্বর হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস কাকে বলে
না প্রতিটি সাধারণ কোষ তাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মৃত্যুবরণ ঘটে। অর্থাৎ আজকে যে কোষ উৎপন্ন হলো সেই কোষটা উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তার ডিস্টাইন দিয়ে দেয় কে? জিন। তার মানে জিন তাকে নিয়ন্ত্রণ করে বলবে যে তুমি এতগুলো তোমার বিভাজন হবে, এতগুলো তুমি কোষচক্র সম্পূর্ণ করবে, তারপরে তুমি মারা যাবে। এটা কিন্তু পূর্ব নির্ধারিত সূচি। এই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কোষের মৃত্যুবরণ হওয়াকে বলা হচ্ছে অ্যাপোপ্টোসিস। কিন্তু ম্যালিগন্যান্ট কোষের কোনো অ্যাপোপ্টোসিস নেই। ম্যালিগন্যান্ট কোষ বারবার করে বিভাজিত হয়, তাই জন্য ম্যালিগন্যান্ট কোষের কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মৃত্যুবরণ ঘটে না। তার মানে ম্যালিগন্যান্ট কোষের কোনো অ্যাপোপ্টোসিস হয়নি। লস অফ কন্ট্যাক্ট ইনহিবিশন বলা হয়। লস অফ কন্ট্যাক্ট ইনহিবিশনের বাংলা হচ্ছে স্পর্শজনিত বাধা হ্রাস। এটা কি না, ধর এই হচ্ছে একটা স্বাভাবিক কোষ আর এই হচ্ছে একটা স্বাভাবিক কোষ, এটা স্বাভাবিক দুটো কোষ। এই দুটো কোষের কোষ পর্দা যখন পরস্পরের সংস্পর্শে আসবে তখন এদের বিভাজন বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, যে যদি দুটো স্বাভাবিক কোষ এরা যদি পাশাপাশি এদের কোষ পর্দা যদি সংলগ্ন হয় তাহলে দুটো কোষের কোষ বিভাজন কি হবে? বন্ধ হয়ে যাবে। কিন্তু এই দুটো যদি ম্যালিগন্যান্ট কোষ হয় তাহলে কোষ বিভাজন তো বন্ধ হওয়া দূরের কথা, আরো দ্রুত হারে কি হবে? তাই স্পর্শজনিত বাধা থাকলে কোষ বিভাজন কি হবে? বন্ধ থাকবে। কিন্তু এখানে স্পর্শজনিত বাধা কি হয়েছে? হ্রাস পেয়েছে, যার জন্য এরা কি হবে? বারবার করে কি হবে? বিভাজিত হবে। মেটাস্টেসিস, ক্যান্সার কোষ রক্ত এবং লসিকার মাধ্যমে সারা দেহে কি হয়? ছড়িয়ে পড়ে। আমরা একটু করে এসেছি যে কোনো একটা স্থানে যদি ক্যান্সার হয় তাহলে সেই ক্যান্সার কি হবে? না দেহের বিভিন্ন স্থানে কি হবে? ছড়িয়ে পড়বে। তখন আমরা তাকে কি বলবো? অ্যাঞ্জিওটেনসিন, ক্যান্সার কোষের বৈশিষ্ট্য হচ্ছে যে নতুন নতুন করে রক্ত জালক, রক্তবাহ তৈরি করা। যত রক্ত জালক, যত রক্তবাহ তৈরি করবে তত তাদের ছড়িয়ে পড়া কি হবে? দ্রুততম হবে। কারণ ধর যা রক্তবাহ আছে সেগুলোর মধ্যে ছড়িয়ে পড়তে তার যা সময় লাগবে, যদি নিজে নিজে যদি আবার নতুন করে রক্তবাহ তৈরি করে তাহলে কি হবে? আরো দ্রুততার সঙ্গে কি হবে? ছড়িয়ে পড়বে। এই বৈশিষ্ট্যগুলো আমাকে যদি বলে যে একটা সাধারণ কোষ আর একটা ম্যালিগন্যান্ট কোষের মধ্যে পার্থক্য লেখো, তাহলে সাধারণ কোষের অ্যানাপ্লাসিয়া তো থাকবে না। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কোনোটাই কিন্তু সাধারণ কোষে থাকে না, এগুলো সবই হচ্ছে ম্যালিগন্যান্ট কোষের বৈশিষ্ট্য। ক্যান্সার রোগের লক্ষণ কি? এর কোনো স্থানে লাম্প হবে। লাম্প মানে হচ্ছে টিউমার টাইপ। মাত্রাতিরিক্তভাবে ওজন হ্রাস হবে। রাত্রিবেলা অস্বাভাবিক ঘাম বেরোবে। স্থায়ী কাশি বা গলা বসে যাওয়া, হোর্সনেস যাকে আমরা বলি। মূত্রের সঙ্গে রক্ত নির্গত হওয়া, মলত্যাগের অস্বাভাবিক পরিবর্তন, এরকম আরো বিভিন্ন সিমটমস আছে যেগুলো হচ্ছে কি না এই রোগের লক্ষণ। আমি তো মোটামুটি ভাবে প্রিলিমিনারি কতগুলো সিমটমস বলে দিলাম। আর এই রোগের চিকিৎসা কি? এক নম্বর চিকিৎসা হচ্ছে আক্রান্ত স্থানে যে টিউমার, সেই টিউমারটাকে যদি অপারেশন করা হয় তাহলে সার্জিক্যাল শল্য চিকিৎসার মাধ্যমে করা যেতে পারে। রেডিওথেরাপি, রেডিয়েশন দিয়ে CO60, কোবাল্ট 60, আয়োডিন 131
এইরকম কতগুলো রেডিয়েশন আছে যে রেডিয়েশনগুলো দিলে পার্শ্ববর্তী কোষগুলো নষ্ট হবে না, কিন্তু ম্যালিগন্যান্ট কোষটা কি হবে, নষ্ট হয়ে যাবে। তাহলে ম্যালিগন্যান্ট কোষটি যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে সেই জায়গাটা কি হবে, বিভাজিত হবে না। এরকম বারবার করে যদি নির্দিষ্ট সময় অন্তর যদি রেডিয়েশন দেওয়া হয়, কোবাল্ট 60 বা তার নাম কি আয়োডিন 131, তাহলে কি হবে, ম্যালিগন্যান্ট কোষ মারা যাবে। ম্যালিগন্যান্ট কোষ মারা গেলে ম্যালিগন্যান্ট কোষের আর কোনো বিভাজন হবে না, সারা শরীরে ছড়িয়ে পড়তে পারবে না। কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে যে রাসায়নিক পদার্থগুলো কি করে না, ডিএনএ সংশ্লেষ বাধা দেয়, তাকে বলা হচ্ছে কি কেমোথেরাপি। কেমোথেরাপির দুটো সাইড এফেক্ট আছে, যাদের দেখবি কেমো করা হয় তাদের চুল উঠে যায় আর অ্যানিমিয়া। আর 4 নম্বর হচ্ছে কি না, কিছু কিছু ওষুধ আছে যার দ্বারা কি করা হয় না, রোগের ট্রিটমেন্ট করা হয়। এই হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে রোগ। এই পার্টে আর দুটো পার্ট আমাদের আছে, একটা হচ্ছে ড্রাগ আর একটা হচ্ছে অ্যালকোহল, মদ। ড্রাগ আর মদ আমরা পড়বো এবার। তাড়াতাড়ি হ্যাঁ বলবো তো এগুলো। এক নম্বর মোহর, হ্যাঁ ওর ব্যাগে মোহর আছে। এক নম্বর অ্যানাপ্লাসিয়া। অ্যানাপ্লাসিয়াতে লেখ ম্যালিগন্যান্ট কোষগুলি অ্যানাপ্লাসিয়া ম্যালিগন্যান্ট কোষগুলি বারবার বিভাজিত হওয়ার কোষগুলি নিম্নমানের হয়। বলি সবসময় কি ব্যাগে নিয়ে আসিস নাকি আজকে ভুলে চলে এসছে? শোনা ওইরকম একটা দেখবি, একটুখানি একটা আংটি বানাবো। 2 নম্বর ম্যালিগন্যান্ট কোষগুলি বারবার বিভাজিত হওয়ায় কোষগুলি নিম্নমানের হয়। 2 নম্বর ম্যালিগন্যান্সি ম্যালিগন্যান্ট কোষ আমৃত্যু বারবার বিভাজিত হতে থাকে। এবং যতদিন না প্রাণীটির মৃত্যু হয় ততদিন ম্যালিগন্যান্ট কোষ বিভাজিত হতে থাকে।
ক্যান্সার কোষের এই বিশেষ বৈশিষ্ট্যকে ম্যালিগন্যান্সি বলা হয়। তিন নম্বর অ্যাপোপ্টোসিস। কোষের স্বাভাবিক কোষের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মৃত্যুবরণ ঘটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। তোর কি মাস্ক তো অসুবিধা হয়নি কি? মাস্ক পরছে শরীর খারাপ, মাস্ক পরছে শরীর খারাপ পরিষ্কার। কিন্তু ক্যান্সার কোষে আবার বলা খুলে দিল না, দমে কষ্ট হচ্ছে, তুই বের কর, তোর অভ্যেস এটা যে সবসময় তুই খুলে রাখিস। লাগা দেখি কোথায় দমে কষ্ট হচ্ছে। ক্যান্সার কোষের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মৃত্যুবরণ ঘটে না, অর্থাৎ ক্যান্সার কোষের অ্যাপোপ্টোসিস হয় না। স্পর্শজনিত বাধা হ্রাস। 3 নম্বর পয়েন্টে স্পর্শজনিত বাধা হ্রাস। দুটি স্বাভাবিক কোষের কোষ পর্দা পাশাপাশি এলে তাদের বিভাজন বন্ধ হয়। কিন্তু ম্যালিগন্যান্ট কোষ পাশাপাশি যা তোর একবার মাথা ঘোরা, একবার শ্বাসকষ্ট হয়, কিন্তু ম্যালিগন্যান্ট কোষ পাশাপাশি সংস্পর্শে এলে তাদের বিভাজন বন্ধ হয়ে যায়। তাদের বিভাজন বন্ধ হওয়ার পরিবর্তে আরো বেশি দ্রুততর হয়। মেটাস্টেসিস। ক্যান্সার কোষ রক্ত এবং লসিকার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। ম্যালিগন্যান্ট কোষের এই বৈশিষ্ট্যকে
মেটাস্টেসিস বলা হয়। অ্যাঞ্জিওটেনসিন ম্যালিগন্যান্ট কোষ নতুন করে রক্তজালক এবং রক্তবাহ সৃষ্টি করে, উৎপন্ন করে। ম্যালিগন্যান্ট কোষের এই বৈশিষ্ট্যকে অ্যাঞ্জিওটেনসিন বলে। রোগের লক্ষণ এক নম্বর, দেহের কোন স্থানে অস্বাভাবিক লাম্প, লাম্প বা দলা সৃষ্টি হয়, লাম্প বা দলা সৃষ্টি হয়। 2 নম্বর, দেহের ওজন মাত্রাতিরিক্ত হ্রাস পায়। 3 নম্বর, রাত্রিবেলা অস্বাভাবিক ঘর্ম নিঃসরণ হয়। 4 গলা ব্যথা এবং গলা ধরে থাকা, স্থায়ী গলা ব্যথা এবং গলা ধরে থাকা। বহুদিন যাবৎ কাশি, মূত্রের সঙ্গে রক্ত নির্গমন, মলত্যাগের পরিবর্তন, ইত্যাদি। এবার রোগ চিকিৎসা। খুনের ক্যান্সার হলে আফটার বার্থ তারপরে ট্রিটমেন্ট করা হয়, তার আগে ট্রিটমেন্ট করা যায় না। মায়ের যদি ক্যান্সার হয়, ভ্রূণের ক্যান্সার সাধারণত আমরা হয়ে গেছে। এরপরে যাচ্ছি আমরা ড্রাগ।
এই অন করেছিস? আচ্ছা, ড্রাগ কি না, আমরা যদি বৃহত্তর অর্থে ড্রাগ বলতে বোঝাই ওষুধ, যার জন্য দেখবি ওষুধ দোকানে লেখা থাকে ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট। বৃহত্তর অর্থে ড্রাগ মানে, কিন্তু রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত ড্রাগকে যদি নেশা হিসেবে ব্যবহার করা হয় এবং ড্রাগের উপর যদি অ্যাডিকশন চলে আসে, তখন আমরা তাকে বলি ড্রাগ অ্যাবিউজ। একটা স্লোগান আছে দেখবি, ড্রাগের নেশা সর্বনাশা। কোথায় আছে? লেখা থাকে। যারা এনজিও যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যারা স্বেচ্ছাসেবক সংস্থা, তারা এটা নিয়ে প্রচুর পরিমাণে প্রচার করে। প্রকৃতপক্ষে ড্রাগ কি না, ড্রাগ হচ্ছে সেই সকল পদার্থ সজীব জীব গ্রহণ করলে এক বা একাধিক শারীরবৃত্ত ক্রিয়ার পরিবর্তন ঘটে। এমন ড্রাগ আছে যারা কি করবে না, অনাবিল আনন্দ দেবে। কিছু কিছু ড্রাগ, হেরোইন, ব্রাউন সুগার। কিছু কিছু ড্রাগ আছে যারা হ্যালুসিনোজেন, আমি রাজা হয়ে গেছি, প্রধানমন্ত্রী হয়েছি, এরকম মনে হবে। কিছু কিছু ড্রাগ আছে যারা খেলে মনে হবে যেন উপর থেকে এই উঠছি, এই পড়ে যাচ্ছি, এই উঠছি। ঠাকুরের কাছে এ দেয় জানিস তো, ভাং মশলা, সিদ্ধি সিদ্ধি। এবার ওই সিদ্ধি, ওটাও কিন্তু ড্রাগ। এরকম বিভিন্ন ধরনের ড্রাগ আছে যে ড্রাগগুলো কি করে না, স্বাভাবিক শারীরবৃত্ত ক্রিয়ার পরিবর্তন ঘটায়। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে ড্রাগের কথাগুলো বলবো, যেমন মরফিন, এটা কিন্তু পেন কিলার হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু যখন মরফিনের উপর যখন আসক্তি জন্মায়, তখন কিন্তু সেটা ড্রাগ অ্যাডিক্টেড। মাত্র 0.2 গ্রাম, মানে তিলের থেকে একটুখানি বড় হবে, বড় সর্ষের দানার মতো। এরকম 0.2 গ্রাম মরফিন যদি আমাদের ভেতরে যায়, তাহলে কিন্তু মানুষের মৃত্যু। মাত্র 2 গ্রাম ব্রাউন সুগার যদি যায় আমাদের মধ্যে, পরের দিন পড়াবো, তাহলে কিন্তু মৃত্যু। মাত্র 2 গ্রাম, মানে ওয়ান টাইম। ও তো অ্যাবজর্ব হয়তো, অ্যাবজর্ব হওয়ার পরে আবার নিয়ে। যাই হোক, তাহলে ড্রাগ কি না, ড্রাগ হলো সেই সকল পদার্থ যারা সজীব জীবদেহে এক বা একাধিক শারীরবৃত্তীয় ক্রিয়ার পরিবর্তন ঘটে। মানুষ কেন ড্রাগের প্রতি অ্যাডিক্টেড হয়, কেন ড্রাগ অ্যাবিউজ হয়? বিভিন্ন কারণ আছে। একটা হচ্ছে নিছক কৌতূহল মেটানোর জন্য, কেমন লাগে। 2 নম্বর হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হাজতবাস, সঙ্গ দোষ। কোনো বন্ধু যদি, সঙ্গী যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়, সেটা হতে পারে। 3 নম্বর হচ্ছে শারীরিক আর মানসিক যন্ত্রণা ভোলার জন্য। চাকরি হয়নি, পড়াশোনা হয়নি, দেশে ব্যর্থ ইত্যাদি, এর জন্য কি হবে না, ড্রাগ অ্যাডিক্টেড। লাস্ট অফ অল, যদি পারিবারিক ইতিহাস যদি থাকে, মা বাবা যদি ড্রাগ নেয়, তাহলে এই সমস্ত কারণের জন্য মানুষ কি হয় না, ড্রাগ অ্যাডিক্টেড। এমনি ড্রাগ মানে কিন্তু ওষুধ। আমরা যদি ড্রাগ বলি, ড্রাগ মানে ওষুধ। কিন্তু সেই ড্রাগের উপর যখন আসক্তি জন্মাবে, তখনই সেটা আমরা সেটাই পড়বো, কিন্তু ড্রাগ অ্যাবিউজ, ড্রাগ অ্যাডিকশন।
এবার এই ড্রাগকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ? এক নম্বর ড্রাগকে আমরা বলি সিডেটিভ, সিডেটিভ পিল, ঘুমের ওষুধ যেগুলো। সেখানে কি থাকে? বারবিটুরেট বা বারবিটুরেট, যা বলতে পারিস, বারবিটুরেট দেখবি কম্পোজিশন করবি, সেখানে লেখা আছে বারবিটুরেট। এবার ঘুমের ওষুধ আর তার সঙ্গে যদি বেনাড্রিল বা কোরেক্স যদি মিশিয়ে খাওয়া হয়, মদ তো মদ, মদের বাপের উপর দেশা। তাহলে এই হচ্ছে কি না সিডেটিভ ড্রাগ। 2 নম্বর হচ্ছে ওপিয়েট নার্কোটিক। দেখবি যারা আসামি, যাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়, তাদেরকে নার্কোটিক টেস্ট করা হয়। আগে করা হতো, এখন এই নার্কোটিক টেস্টটা সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছে, কারণ স্নায়ুতন্ত্রের উপর বিরাট এফেক্ট করে। এই ড্রাগ যদি খাইয়ে দেওয়া হয়, সে সব সত্যি কথা বলবে, তার আর পারিপার্শ্বিক জ্ঞান সম্বন্ধে কিছু থাকবে না। এদেরকে আমরা বলি ওপিয়েটিক নার্কোটিক, ওপিয়েট নার্কোটিক, নার্কোটিক টেস্ট করা খাইয়ে দেওয়া খাদ্যের সঙ্গে। এবার এই ওপিয়েট নার্কোটিক কোনগুলো? কি বল বল, যেটা বলছিলাম। না কিছু না স্যার, কিছু একটা বলেছেন না, কিছু আফিম, তারপরে কি আছে? হেরোইন, মরফিন। এদেরকে আমরা কি বলবো না ওপিয়েট নার্কোটিক। ট্রাঙ্কুলাইজার, মদ, ভ্যালিয়াম, ভ্যালিয়াম ড্রাগ। 4 স্টিমুলেন্ট, কোকেন, ক্যাফিন, অ্যামফেটামাইন, 5 নম্বর হ্যালুসিনোজেন, লাইসার্জিক অ্যাসিড, ডাইইথাইলামাইড, এলএসডি। কোনটা সব এগুলো যা যা নামগুলো বললাম, পরের দিন আমরা ডিটেইলস বলবো। আর হচ্ছে তোর ভাং, চরস, গাঁজা, ক্যানাবিস স্যাটিভা বলে একটা গাছ আছে, তার আঠা হচ্ছে চরস, গাঁজা ইত্যাদি। এগুলো সবই কিন্তু ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। আর এদের প্রতি যদি অ্যাডিক্টেড হয়ে যায়, তাহলে এরা কি হবে না, আরে গাঁজা তার সিক্রেশন, তার ক্ষরণ, তার নির্যাস নিশ্চয়ই কোনো ওষুধে ব্যবহার করা। মেনটা কোনটা রে?